লেখক নির্মলেন্দু কুণ্ডুর বিভীষিকা। চোখ মেলতেই মাথাটা টনটন করে উঠল রঞ্জনের। এই এক অদ্ভুত রোগ হয়েছে ওর। মাঝে মাঝে সকালে উঠে মনে হয় মাথাটা অসম্ভব ধরে আছে, কেউ যেন ভারী পাথর চাপা দিয়ে রেখেছে মাথার ওপর। অন্য কেউ হলে বলতো এই গত রাতের হ্যাংওভার, কিন্তু রঞ্জন ও রসে নিরাসক্ত। মাঝে মাঝে রাতের বেলায় একটু মাথা ব্যথা শুরু হয়, অবশ্য হবে নাই বা কেন। একটা ছোট্ট শহরেও সাংবাদিকতা করতে গিয়ে নানা পরিস্থিতির মুখোমুখি হতে হয়। তার ওপর শুধু সাংবাদিকতাতে পেট ভরে না, সুতরাং অন্য ধান্দাও করতে হয়। ছোট থেকেই অবশ্য এই পেশাটার প্রতি একটা অমোঘ টান অনুভব করত রঞ্জন। আর 5টা ছেলের মতোই গোয়েন্দা কাহিনীর ভক্ত ছিল ও। মনে মনে ভাবত সেও একদিন সত্য অন্বেষণ করবে, কিন্তু কৈশোরে একটা দুর্ঘটনায় মা বাবার মৃত্যু ও কাকার কাছে মানুষ হতে হতে তার সেই স্বপ্ন বাস্তবের রুক্ষ মাটিতে ধাক্কা খেয়ে চুরমার হয়েছে। বিপত্নিক নিঃসন্তান কাকা তাকে সামান্য কেরানির চাকরির দৌলতে মানুষ করে তুললেও বড় কোনো স্বপ্ন পূরণে সাহায্য করতে পারেননি। বড় হতে হতে একটা অমোঘ সত্যের সন্ধান রঞ্জনও পেয়ে গিয়েছিল। পেটের ভাতের জোগাড় না করে আলিয়ার পেছনে ছোটাছুটি করাটা বিলাসিতা। তাই ও স্থানীয় বিভিন্ন দোকানে হরেক মালের অর্ডার সাপ্লাইয়ের কাজ শুরু করে। তাতে সততা ও সময়নিষ্ঠার জন্য ধীরে ধীরে স্থানীয় দোকানদার আর হোলসেলারদের কাছে প্রিয় পাত্র হয়ে ওঠে। সঠিক সময়ে মাল ডেলিভারি দিতে এখন সে একটা ছোট জিপও কিনেছে। এই করতে করতেই একদিন তার আলাপ হয়েছিল পাক্ষিক সত্য বার্তার সম্পাদক ও মালিক সত্যপ্রিয়বাবুর সাথে। উনি রঞ্জনকে প্রস্তাবটা দিয়েছিলেন, তুমি তো এদিক ওদিক ঘুরে বেড়াও, তেমন ইন্টারেস্টিং কোনো নিউজ পেলে আমাকে জানাও, আমার কাগজে ছাপাবো। বুঝতেই পারছো এই শহরের খবরের হয়তো অভাব নেই, কিন্তু তা জোগাড়ের লোকের অভাব। তার উপর পাক্ষিক কাগজে দৈনন্দিন খবর তো আর ছাপা যায় না, কাজেই এমন কিছু নিউজের সন্ধানে থাকতে হয় যা একটু মুচমুচে, রোমাঞ্চকর বা কোনো সত্যকে তুলে ধরবে মানুষের কাছে। তবে দেখো, ভীমরুলের চাকে যেন ঘা মেরো না। ভীমরুলের চাকে ঘা মারার অর্থ কি তা রঞ্জন বুঝেছিল। সেও নির্বিবাদী মানুষ, রাজনীতির প্যাচ পয়জারে ঢুকতে চায় না। সুস্থ জীবনকে ব্যস্ত করার কোনো ইচ্ছে নেই ওর। তবে এটাও ঠিক, ছোট শহর হলেও বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস ঘটেই থাকে। সেগুলোর সুলুক সন্ধান করে একটা স্টোরি খাড়া করাটা খুব একটা কঠিন কাজ নয় রঞ্জনের পক্ষে। তাছাড়াও এই বাড়তি কাজটা পেয়ে ওর ছোটবেলাকার স্বপ্নকে কিছুটা বাস্তবায়িত করার সুযোগও পেয়েছিল। তাই প্রস্তাবটায় সম্মত হয়েছিল রঞ্জন। বাড়তি 2 পয়সা ইনকামও হচ্ছিল। ছোটোখাটো খবর করতে করতেই হঠাৎ মাস 2 আগে একটা বেশ রোমাঞ্চকর নিউজের সন্ধান পায় রঞ্জন। পাশের স্বরূপগঞ্জে হঠাৎ করেই নাকি একজন করে বেপাত্তা হচ্ছে কিছুদিন ধরে। হয়তো রাতে কোনো কাজে বাইরে গেছে বা কাজ সেরে বাড়ি ফিরছে। ফোন করে বাড়িতে বলেও রেখেছে গরম জল করে রাখতে, কিন্তু সেই লোক আর আসেনি। বেমালুম উধাও হয়ে গেছে। না তার লাশ পাওয়া গেছে, না অন্য কোনো সূত্র। স্বরূপগঞ্জ তো বটেই, আশেপাশের এলাকাতেও বেশ চাঞ্চল্য ছড়িয়েছে। রঞ্জন ঠিক করলো ব্যাপারটা কি তা বুঝতে হবে। সত্যপ্রিয় বাবুকে বলতে তিনিও রাজি হলেন। এমনিতেও স্বরূপগঞ্জে মালতীদের বাড়িতে মাঝে মাঝে যেতে হয় রঞ্জনকে। ধূপ, মোমবাতি, ধূপকাঠি তৈরি করে মালতী। ছোটবেলা থেকে পায়ে অসুবিধের কারণে ঠিকমতো চলাফেরা করতে পারে না ও। তবে তাতেও ভেঙে পড়েনি, বরং নিজের হাতের কাজ দিয়ে অভাবী সংসারটার পাশে এসে দাঁড়াতে চেয়েছে। রঞ্জন সে কথা জানতে পেরে মনে মনে স্যালুট জানিয়েছে জীবনযুদ্ধে চির লড়াকু এই মেয়েটাকে। আর শহরের ধূপকাঠি, মোমবাতির অর্ডার পেলেই ফোন করে মাল রেডি রাখতে বলেছে মালতীকে। এখনও মালতীদের কাছে ঘরের ছেলের মতোই। মালতী ওকে দাদা বলে ডাকে। মালতীকে রঞ্জন তুই তোকারি করে। সত্যপ্রিয় বাবুর সম্মতি পেয়ে রঞ্জন ফোন লাগিয়েছিল মালতীকে। ভনিতা না করেই কাজের কথা পেরেছিল। হ্যাঁ রে, তোদের ওখানে নাকি মানুষ গায়েব হচ্ছে? হ্যাঁ দাদা,
এমন অদ্ভুত ব্যাপার আগে ঘটেনি। গোটা তল্লাট ঝিম মেরে গেছে, কিন্তু বাড়িতে পায়ের ওপর পা দিয়ে বসে থাকার মতো তো অবস্থা নয় আমাদের। কাজে কাজে বেরোতেই হয়, সব কাজ তো আর সময় শেষ হয় না। রাত বিরেতে অনেকেই ফেরে বাড়িতে, আবার প্রতি রাতেই যে গায়েব হচ্ছে এমন তো নয়, বরং মাঝে মাঝে হঠাৎ ঘটছে দুর্ঘটনা। পুলিশ কি বলছে? অত তো বলতে পারবো না, তবে ওরাও বা কি করবে। বেশ, আর কোনো খবর পেলে জানাস। ফোন রেখে অন্যান্য কাজে ব্যস্ত হয়ে পড়ে রঞ্জন। একবার সদরে যাওয়ার কথা ছিল সেদিন। সেখানে গিয়ে বেশ কিছু মাল নিয়ে সন্ধে নাগাদ বেরিয়ে পড়েছিল রঞ্জন। স্বরূপগঞ্জের কাছাকাছি আসতেই রাত প্রায় 11:30 হয়ে গেল। রাস্তায় গাড়ি টানা বিগড়লে এতটা রাত হওয়ার কথা নয়। এমন সময় ফোনে রিং, মালতীর ফোন। এত রাতে? ফোনটা ধরতেই ওপাশ থেকে মালতীর ভয়ার্ত গলা ভেসে এলো, দাদা, বাবা বাড়িতে ফেরেনি। মনে মনে ভীষণ অস্থির হয়ে পড়ছে রণজয়। তার ছোট্ট কিন্তু কর্মব্যস্ত চাকরি জীবনে এমন আজব কেস দুটো আসেনি। এমনিতেই এ ছোট্ট শহরে ক্রাইম বলতে যা বোঝায় তা খুব বেশি হয় না। যেগুলো হয় সেগুলো ওই এফআইআর বা জিডি পর্যন্ত গড়ায়। 2-4টে চোর জোচ্চোর ধরা পড়ে, 2-4 ঘা দিয়ে পরদিন কোর্টে চালান করে দেয় রণজয়। তার থেকে বড় কোনো কেস হলে বা তেমন চুনোপুটি কেউ ধরা পড়লে তাদের আর কষ্ট করে লকআপে ঢোকায় নাও। জানে কিছুক্ষণ পরে কোনো রাঘব বোয়াল বা নিদেন পক্ষে পাবদা চিংড়ির ফোন আসবে, তাদের ছেড়ে দিতে হবে। সিনেমার হিরোগিরি বাস্তবে দেখায় না রণজয়। ও জানে ওর পরিধি কতটুকু। তবু তার মধ্যে থেকেও যদি মগজটাকে খেলানোর সুযোগ পায়, তবে সেই সুযোগটাকে ও ছাড়তে চায় না। এই ছোট্ট শহরটাকেও নাড়িয়ে দিয়েছে এই মানুষ উধাও হওয়ার ঘটনাটা। ঠিক শহরের বুকে না হলেও স্বরূপগঞ্জ শহর থেকে অনেক দূরেও নয়। রণজয়ের জুরিসডিকশনারিতেই পড়ে। তাছাড়া খুন না, গোষ্ঠী কোন্দল না, একেবারে সরাসরি উধাও। স্বরূপগঞ্জ মোটামুটি শান্তিপূর্ণ এলাকা। গেলবারের পঞ্চায়েত ভোটেও এই এলাকা থেকে তেমন একটা কমপ্লেন আসেনি। তাই সেখানে এমন ঘটনা ঘটতে থাকায় নড়ে চড়ে বসেছে রণজয়। ঠিক করেছে গোটা ব্যাপারটার শিকড়ে পৌঁছাবে। সেই মতো উধাও হওয়া লোকগুলো সম্বন্ধে খোঁজখবর করতে শুরু করে ও। চেষ্টা করে একটা প্যাটার্ন বের করার। এমন সময় হন্তদন্ত হয়ে ঘরে ঢোকেন হেড কনস্টেবল ভবানীবাবু। স্যার, আবার মানুষ উধাও স্বরূপগঞ্জে। ছাপোষা গৃহস্থ, অভাবের সংসার, কোনো ক্রমে দিন গুজরান হয়। সংসারটা পুরো ভেসে গেল স্যার, কিছু একটা করুন। একসাথে এতগুলো কথা বলে যেন একটু দম নিলেন ভবানীবাবু। এই বছরের চাকরি জীবনে পাওয়া কলিগদের মধ্যে এই ভবানীবাবুকে বেশ লাগে রণজয়ের। মিশুকে মানুষ, গম্ভীর পরিবেশও মাঝে মাঝে ওয়ান লাইনার দিয়ে পরিবেশকে হালকা করে দেন। রণজয় যে নিজের পরিধিটুকু বুঝে কাজ করে তার পেছনেও এই ভবানীবাবুর ভূমিকা আছে। প্রথম দিকে তিনি বলে দিতেন কাকে লকআপে চালান করলেও কেউ গোল বাঁধাতে আসবে না, আর কাকে লকআপের বাইরে জামাই আদর করতে হবে। সেই ভবানীবাবুকে এরকম উদ্ভ্রান্ত দেখে রণজয়ও কিছুটা অবাক হয়। আরে দাঁড়ান ভবানীতা, দাঁড়ান, এই জলটা খান, দিয়ে এখানে বসে বলুন কি হয়েছে। বিনা বাক্য ব্যয়ে রণজয়ের টেবিল থেকে জলের গ্লাসটা তুলে চৌচো করে সবটুকু শেষ করে গ্লাসটা টেবিলে রেখে দিলেন ভবানীবাবু। তবে চেয়ারে না বসেই বললেন, স্বরূপগঞ্জে কাল রাতে আবারও একজন উধাও হয়ে গেছে স্যার, নিরঞ্জন ভঞ্জ। বাজারে একটা স্টেশনারি দোকান আছে, কাল রাতে দোকান থেকেই ফিরছিলেন। সাইকেলটা পাংচার হয়ে যাওয়ায় সারাতে না পেরে হেঁটেই ফিরছিলেন, কিন্তু বাড়িতে ফেরেননি সারা রাত। সাইকেলটা পাওয়া গেছে জঙ্গলের ধারে। কিন্তু নিরঞ্জনের ঘর সংসার সম্পর্কে আপনি এর মধ্যে ডিটেলস বার করে ফেললেন। সত্যি আপনার এলেম আছে। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভবানীবাবু বললেন, আসলে নিরঞ্জন আমার ভাইরা ভাই স্যার। ওর স্ত্রী আমার ছোট শালী, ওদের একটাই মেয়ে মালতী। কিন্তু ভাগ্যের কষাঘাতে ও ঠিকমতো হাঁটতে পারে না। তবু লড়াকু মেয়েটা হার না মেনে ধূপকাঠি মোমবাতি বানিয়ে অল্প হলেও বাপটাকে সাহায্য করছিল। অথচ দেখুন আজ কি অবস্থা হলো ওদের।
রণজয় উঠে এসে ভবানীবাবুর কাঁধে চাপ দিয়ে বলল, হতাশ হবেন না ভবানীদা, আপনি কি খবরটা এক্ষুনি পেলেন? হ্যাঁ স্যার, ওরা কাল রাতে যথাসম্ভব খোঁজাখুঁজি করে ভোরের দিকে আমার স্ত্রীকে জানায়। এদিকে গতকাল নাইট ডিউটিতে চার্জ ফুরিয়ে যাওয়ায় আমার ফোনটা সুইচ অফ ছিল। আজ সকালে চার্জ থেকে খুলে অন করতেই স্ত্রীর ফোন আসে আর ও আমাকে সব কথা জানায়। বেশ, চলুন এখনই যাওয়া যাক স্বরূপগঞ্জে, দেখি কোনো ক্লু মেলে কিনা। স্বরূপগঞ্জে স্পটে পৌঁছে রণজয় দেখল বেশ ভিড় জমেছে। পুলিশকে দেখে যে মৃদু গুঞ্জনটা চলছিল সেটা সোচ্চার প্রতিবাদে পরিণত হল। ভবানীবাবুরা লাঠি উঁচিয়ে সবাইকে শান্ত করার পর রণজয় বলল, দেখুন, আপনাদের মতো আমরাও ধোঁয়াশায়। এ এক অদ্ভুত ঘটনা। মাঝে মাঝে এমনভাবে লোক উধাও হচ্ছে, তাও আবার খুন জখম নয়, পুরোপুরি লোপাট। আর পার্টিকুলারলি এই গ্রামেই হচ্ছে ব্যাপারগুলো। ভিড়ের মধ্যে থেকে একজন বলে উঠল, আপনারা ওই মুখেই বুলি আউড়ে যান, যাচ্ছে তো আমাদের ঘরের লোক, তার কষ্ট আর আপনারা কি বুঝবেন? গতকাল রাতে যিনি হারিয়েছেন তিনি আমাদের এই হেড কনস্টেবল ভবানীদার আপন ভাইরা ভাই। আপনারাও নিশ্চয়ই কেউ কেউ একেই গ্রামে দেখেছেন। যাই হোক, গতকাল রাতে কোনো অস্বাভাবিক কিছু আপনাদের নজর এসেছিল কি? ভিড়ের মধ্যে থেকে মাঝবয়সী একজন বললেন, দেখুন স্যার, এখন যে অবস্থা, আমরা যথাসম্ভব তাড়াতাড়ি কাজ সেরে বাড়িতে ঢুকে পড়ি। যদিও দুটো ঘটনার মধ্যে যথেষ্ট ব্যবধান থাকে বলে আমরাও একটু একটু করে স্বাভাবিক ছন্দে ফিরে আসি। যখন ভাবি এই বোধহয় শেষ, তখনই এমন একটা ঘটনা আবার ঘটে। ঠিক আছে, আর কোনো সন্ধান পেলেই আমাকে জানাবেন। চলুন ভবানীদা, একবার ভিকটিমের বাড়ি যাই। পড়ে থাকা সাইকেলটা ফরেন্সিকে পাঠিয়ে আনুষঙ্গিক কাজকর্ম অন্যদের করতে বলে ভবানীবাবুকে নিয়ে রণজয় ঢুকল নিরঞ্জন ভঞ্জের বাড়িতে। বাড়িটায় তখন প্রতিবেশীদের ভিড় জমেছে। মহিলা কণ্ঠের কান্নার শব্দ ভেসে আসছে ঘর থেকে। ঘরের বাইরে দাওয়ায় পা ছড়িয়ে বসে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে একটি মেয়ে, তার পাশে গুম মেরে বসে আছে একটি ছেলে। রণজয়দের দেখে ভিড়টা একটু পাতলা হলো। ভবানীবাবু গলা খাকারি দিতে ঘর থেকে বেরিয়ে এলেন একজন মহিলা। ভবানীবাবু বললেন, আমার স্ত্রী সকালে এসছে। ও আচ্ছা, নমস্কার বৌদি, কাল রাতে কখন খবর পাওয়া গেল? তারপর বাড়ির লোক কি করলো এসবে জানতে এসেছি, কিন্তু আপনি বোধহয়। ভবানীবাবুর স্ত্রী মৃদু স্বরে বললেন, আমি তো সকালে এসেছি, সব কথা ঠিকভাবে বলতে পারবো না, আর বোনের অবস্থা তো বুঝতেই পারছেন। আপনি বরং মালতীকে জিজ্ঞেস করুন। ওর পরামর্শ মতো বাড়ির দাওয়ায় বসে থাকা মালতীর কাছে গিয়ে রণজয় বলল, দেখুন, আপনার মনের অবস্থা বুঝতেই পারছি, কিন্তু কিছু প্রশ্ন করতেই হচ্ছে। কাল রাতে কখন বুঝলেন নিরঞ্জনবাবু মিসিং? মালতী একবার রণজয়ের দিকে তাকিয়ে বলল, কাল অনেকটা রাত হয়ে গেলেও বাবা বাড়ি ফিরছিল না। আমি আর মা চিন্তা করছিলাম, বাবাকে ফোনেও পাচ্ছিলাম না। বাজারের দু একজনকে জিজ্ঞেসও করলাম, ওরাই জানালেন রাতে দোকান বন্ধ করে বাবা দেখে সাইকেল পাংচার হয়ে গেছে, তাই বাবা ওটা নিয়ে হেঁটে হেঁটেই ফিরছিল। আমরা ভাবলাম তাই হয়তো দেরি হচ্ছে, কিন্তু 11টা পেরিয়ে যেতে মনটা কি ডাকলো। 7-5 ভেবে আমি রঞ্জনদাকে ফোন করি। রঞ্জনদাই এসে চারিদিকে খোঁজ করে সাইকেলটা খুঁজে পায়। তাহলে আপনি? পাশে বসে থাকা রঞ্জনের দিকে তাকিয়ে বলে রণজয়, হ্যাঁ স্যার, আমি রঞ্জন, পেশায় অর্ডার সাপ্লায়ার, নেশায় সাংবাদিক। কাল মালতীর ফোন পেয়ে গাড়ি নিয়ে এখানে চলে আসি। আশেপাশের 2-1জনকে জোগাড় করে খোঁজাখুঁজি করতে গিয়ে জঙ্গলে সাইকেলটা পাই, কিন্তু কাকুকে পাইনি। স্বভাবতই কাকিমার মালতী ভেঙে পড়েছিল, তাই আমি আর ওদের ছেড়ে যেতে পারিনি। আপনি থাকেন কোথায়, শহরে? হ্যাঁ, তবে কাল সদরে গেছিলাম। জিপ নিয়ে ফিরতে ফিরতে বেশ রাত হয়ে গেছিল। যখন স্বরূপগঞ্জ পেরোচ্ছি তখনই মালতীর কল আসে। কিছুক্ষণের মধ্যে এখানে চলে আসি। ওকে, কোনো অস্বাভাবিক কিছু নজর এসেছিল কি? না স্যার, তেমন কিছু তো। তবে যখন জঙ্গলে ঢুকলাম কেমন যেন একটা গুমোট ভাব লাগলো, যেন একটা পাতাও নড়ছিল না, কিন্তু একটা ঠান্ডা আমেজ ছিল চারিদিকে। শীত না পড়তেই কেমন যেন শীত শীত ভাব, হয়তো মনের ভুল। ঠিক আছে, চলুন ভবানীদা,
আপাতত আর কিছু জানার নেই। তবে বুঝতেই পারছেন রঞ্জনবাবু, আপাতত আপনি আমায় না জানিয়ে বাইরে যাবেন না, আর আপনার কন্ট্যাক্ট নম্বরটা দিয়ে দিন একে। জিজ্ঞাসাবাদ সেরে পুলিশের জিপে উঠতে উঠতে রণজয় দেখল কনস্টেবল হরি একটা রোগামতো লোককে ধরে আনছে। দেখেই বোঝা যাচ্ছে রোজ দুপাত্তর না পড়লে বাবুর শাস্তি হয় না। হরি লোকটাকে রণজয়ের কাছে এনে বলল, স্যার, এ পাঁচু এই গ্রামেই থাকে, বাপ মা মরে গেছে, টুকটাক কাজকর্ম করে আর যেটুকু যা পায় তাতে রোজ ধ্যান টানে। ও কাল রাতে নাকি জঙ্গলেই ছিল। জঙ্গল শব্দটা শুনেই কান খাড়া করল রণজয়। পাঁচুর দিকে তাকিয়ে বলল, ঠিক করে বল, কাল জঙ্গলে কি দেখেছিলি? কিছু দেখিনি স্যার, তবে তবে একটা অদ্ভুত জিনিস খেয়াল করলাম। কাল ধেনু টেনে বেশ একটা মৌতাত এসছিল। জঙ্গলের কাজটায় আসতেই কেমন যেন একটা গুমোট ভাব ঠেকল, অথচ তার আগে দিব্যি হাওয়া দিচ্ছিল। আমার কেমন যেন শীত শীত করতে লাগলো। আমি কি ভেবে দৌড় লাগালাম, হঠাৎ আছাড়ও খেলাম। তারপর আর কিছু মনে নেই স্যার। সকালে চোখ মেলে দেখলাম বাড়ির দোরগোড়ায় পড়ে আছি। তারপর তো শুনি এই কাণ্ড। আবার গুমোট ভাব আর শীতের আমেজ, এই ভরা শরতে, তাও আবার ওই জঙ্গল এলাকাতেই। ভ্রু কুঁচকেই গাড়িতে উঠে বসল রণজয়। পুলিশ স্টেশনে এসেও চিন্তামগ্ন লাগলো রণজয়কে। জঙ্গলে শীতের আমেজ আর গুমোট ভাব গোটা কেসটাকে কেমন যেন গুলিয়ে দিচ্ছে। রণজয়ের জন্য চা নিয়ে এসে ভবানীবাবু বললেন, কি ব্যাপার স্যার, এত কি ভাবছেন? ভাবছি জঙ্গলের ওই অদ্ভুত আবহাওয়াটার ব্যাপারে। একটা পেঁচু মাতালের কথায় বিশ্বাস করলেন স্যার, কিন্তু ওই যে ছেলেটা, কি যেন নাম, রঞ্জন, ও তো একই রকম কথা বলল। ও তো আর মদ খায়নি কালকে। দেখুন ভেবে কিছু বের করতে পারেন কি না। এখন আসি রে মালতী, তোর মাসি তো এসেছেনই, অন্যরাও আছেন। কিছু দরকার হলে ফোন করিস, আমিও করব। কোনো খবর পেলে জানাবো। মালতীকে বিদায় জানিয়ে মালতীর মার সাথে দেখা করে বেরিয়ে পড়ল রঞ্জন। মনটা ভার হয়ে আছে। সাংবাদিক হিসেবে ঘটনাটা তদন্ত করতে চেয়েছিল, মালতীরও হেল্প চেয়েছিল। এদিকে মালতীর সাথে কিনা দুর্ঘটনাটা ঘটল। আবার যখন ঘটল, ও তখন এই সরবগঞ্জের পাশে দিয়ে যাচ্ছিল। কি অদ্ভুত সমাপতন! জঙ্গলের পাশে দিয়ে গাড়িটা নিয়ে বেরোনোর সময় কেমন একটু শিরশির করে উঠল রঞ্জনের। কাল রাতে সামান্য যে 2-4 জনকে সাথে পেয়েছিল, তাদের নিয়ে রীতিমতো হাঁকডাক করতে করতে জঙ্গলে ঢুকেছিল রঞ্জন। সত্যি বলতে কি, ভয় লাগছিল চরম। দলের বাকিদের হালও তথৈবচ। কিন্তু ওই যে বলে না, 10-এর লাঠি 1-এর বোঝা, একা থাকলে জঙ্গলে ঢোকার কথা মাথাতেও আনত না রঞ্জন। কিন্তু 4-5 জন মিলে ঢুকে পড়ল জঙ্গলে। খুব ঘন না হলেও মোটামুটি অনেক রকম গাছই আছে এখানে। সব গাছকে রঞ্জনও চেনে না। হাতে করা পাওয়ারের টর্চ নিয়েছিল সবাই। একটু ভেতরে ঢুকতে ঢুকতেই ওরা 4 জন চারদিকে গেল খুঁজতে। জঙ্গলের উত্তর মুখে গেল রঞ্জন। বুক ঢিপ ঢিপ করছিল, উত্তেজনায় থরথর করে কাঁপছিল, ঘামও হচ্ছিল প্রচণ্ড। ঠিক তক্ষুনি ও অনুভব করল চারিদিকে কেমন যেন গুমোট বেঁধে আছে। একটা শীতলতা যেন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছে ওকে। থ মেরে দাঁড়িয়ে গিয়েছিল রঞ্জন। এক ধরনের আচ্ছন্নতা গ্রাস করছিল রঞ্জনকে। হঠাৎ পশ্চিম দিক থেকে একজনের চিৎকার ভেসে আসতেই সম্বিত ফেরে রঞ্জনের। ও তাড়াতাড়ি করে বেরিয়ে আসে ওই জায়গাটা থেকে। পশ্চিম দিকে একটা অশ্বত্থ গাছতলায় পড়েছিল সাইকেলটা। ততক্ষণে 4 জনই চলে এসছে ঘটনাস্থলে। ওদের মধ্যে থেকে একজন বলল, এ তো নিরঞ্জনের সাইকেল, কিন্তু ও কোথায়? 4 জনে এবার একজোট হয়ে খুঁজতে লাগলো, কিন্তু অনেক খুঁজেও কোথাও টিকিটিও পাওয়া গেল না নিরঞ্জনের। তখন শেষ রাত। রঞ্জনই বলল ফিরে যাবার কথা, জানালো পুলিশকে খবর দিতে। পুলিশ যেহেতু আসবে সেহেতু সাইকেলটা ওখানেই রেখে দিতে বলল। তারপর মালতীদের বাড়িতে এসে ওদের সব জানালো। অদ্ভুত মেয়ে এই মালতী। কাকিমা কান্নায় ভেঙে পড়লেও মালতী চোখে জল নিয়েও মাকে সামলাচ্ছিল। কান্না ভেজা গলায় রঞ্জনকে প্রশ্ন করেছিল, এবার কি করা যায়? রঞ্জন পুলিশে খবর দিতে বললে ওই ওর বড় মাসিকে সব জানায়। ওর মেশো নাকি পুলিশ।
রঞ্জন ঠিকই করে নিয়েছিল অন্তত পুলিশ না আসা পর্যন্ত এই বাড়িতেই থাকবে। এখন সব চুকে বুকে গেছে, ওকেও এই জায়গা থেকে একটু বেরোতে হবে। মাথাটা পুরো জ্যাম ধরে গেছে, তাই পুলিশের কাজ মিটতেই মালতীকে বলে বেরিয়ে পড়ল। যে কোনো দরকারে ফোনও করতে বলল। জঙ্গলটা তখনও পেরিয়ে যায়নি রঞ্জন। হঠাৎ কি মনে হতেই গাড়িটাকে সাইড করে লাগালো। নেমে এলো গাড়ি থেকে। কাল রাতে তো এই জায়গাটা দিয়েই ঢুকেছিল ওরা। দিনের আলোয় অনেকটাই স্পষ্ট চারিদিক। একবার ঢুকে দেখবে নাকি? 7-5 ভাবতে ভাবতেই পা চালালো রঞ্জন। রাতে নিজেদের খেয়াল মতো হেঁটেছিল, অত নির্দিষ্ট করে মনে নেই, তাই প্রথমটা একটু থমকে দাঁড়ালো। তারপর অশ্বত্থ গাছটা চিনতে পেরে তার বরাবর উত্তর দিকে হাঁটা শুরু করলো। কেন এই উত্তর দিকে যাচ্ছে তার জবাব রঞ্জনের কাছেও নেই। হয়তো ইনটিউশন, হয়তো কাল রাতে এদিকে এসেছিল বলে আগে এদিকটাতে এগিয়ে দেখতে চায়। আশেপাশের গাছপালা পেরোতে পেরোতে একটা জিনিস বুঝতে পারছিল, কালকের সেই গুমোট ভাবটা এখন আর নেই। একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে বটে, তবে সেটা কাল রাতের মতো শিরশিরানি নয়। খানিকটা ঢুকতেই একটা ইটের স্তূপ দেখতে পেল রঞ্জন। খুব বড় নয়, ইটগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, শ্যাওলা ধরা কিছু ইট। কিছু ইট আবার ঝোপের আড়ালে মুখ লুকিয়েছে। এই ইটের পাজা যে কি তা চট করে ধরতে পারল না রঞ্জন, তবে আন্দাজ করল বনের ভেতর এ নিশ্চয়ই পোড়ো মন্দির টন্দির হবে। কিন্তু এ অঞ্চলে পোড়ো মন্দিরের কথা তো শোনেনি আগে। অবশ্য বিপুলা এ পৃথিবীর কতটুকুই বা জানেও। পাজাটাকে এক চক্কর মারতে গিয়ে একটা জিনিস নজরে এলো রঞ্জনের। একটা দিকে বেশ কিছু ইট খসে গেছে, বেশ একটা গর্ত মতো হয়ে আছে। গুড়ি মেরে ঢুকে হয়তো বসাও যাবে। এটাই দরজা ছিল নাকি? কিন্তু এরকম উল্টোমুখী কেন? আর ওটা কি? কালো মতো কি পড়ে আছে না? আরও একটু এগিয়ে যেতেই হঠাৎ পায়ের কাছ দিয়ে কি একটা চলে গেল সরাত করে। চমকে দুপা পেছোতেই রঞ্জন দেখতে পেল সাপটাকে। এঁকে বেঁকে একটু এগিয়েই হঠাৎ ফনা তুলে তাকালো রঞ্জনের দিকে। রঞ্জন এটুকু জানে, এখন চঞ্চলতা দেখিয়ে লাভ নেই। আর এমনিতেও এমন অতর্কিত সর্প দর্শনে ও আপাতত চলার শক্তি হারিয়েছে। সাপটা মুহূর্তের জন্য ওভাবে রঞ্জনের দিকে ফনা তুলে থাকার পরই আবার ফনা নামিয়ে চলে গেল নিজের পথে। সম্বিত ফিরল রঞ্জনের। ও আর সাহস পেল না ওদিকে এগোবার। দ্বিধাগ্রস্ত মনেই ফিরে চলল গাড়ির দিকে। হয়তো এগোলে দেখতে পেত ওই অনতি প্রশস্ত গর্তের ভেতর রয়েছে কিছু পোড়া ছাই। রণজয় পুরনো ফাইলগুলো ইতিমধ্যে স্টাডি করা শুরু করেছিল। মিসিংয়ের দিনগুলো মেলাতে মেলাতে একটা জিনিস লক্ষ্য করল, মিসিংগুলোতে মোটামুটি 1 মাসের গ্যাপ। এবার ভিকটিমদের ব্যাপারে ডিটেলস দেখতে শুরু করল। গ্রামেরই কিছু সম্মানীয় লোকজন, মানে বিরাট উচ্চবিত্ত কিছু নয়, কিন্তু মোটামুটি সচ্চরিত্র মানুষ। অন্তত একটা রিপোর্টেও উঠে আসেনি যে ভিকটিমদের কেউ নেশা ভাঙ করত। এরকম আপাত নিরীহ মানুষগুলো কেন এভাবে ভিকটিমাইজড হচ্ছে সেটাই ভেবে কুল কিনারা পাচ্ছে না রণজয়। ওর মাথায় আরও একটা জিনিস ঘুরছে। কাল রাতে যখন দুর্ঘটনা ঘটছে বা ঘটে গেছে, তার কিছু আগে বা পরে দুজন এমন প্রত্যক্ষদর্শী পাওয়া যাচ্ছে যারা একটা অদ্ভুত আবহাওয়ার কথা বলছে, যা চারিদিকের থেকে পৃথক। আচ্ছা, ওই যে ছেলেটার সাথে ভিকটিমের বাড়িতে দেখা হলো, রঞ্জনও বলল ওরা কয়েকজন গিয়েছিল নিরঞ্জন বাবুকে খুঁজতে। আবহাওয়ার পরিবর্তনটা ও টের পেয়েছে, কিন্তু বাকিরা খোঁজ নিয়ে একবার দেখতে হবে তো। ভবানীদা, চেঁচিয়ে ডাকল রণজয়। 1 মিনিটের মধ্যেই ভবানীবাবু এসে বললেন, ডাকছিলেন স্যার? বলছি আপনি একবার নিরঞ্জনবাবুর বাড়িতে যান, ওখানে মহিলারা সব একা আছেন, আপনাকে দরকার হতে পারে। তেমন হলে আমি ডেকে নেব। এই কথাটা স্যার বলবো বলবো করেও বলতে পারিনি। তাহলে আমি এক্ষুনি রওনা হচ্ছি। তবে ওখানে গিয়ে শুধু বাড়িতে বসে থাকবেন না। নিরঞ্জনবাবুকে খুঁজতে যারা গিয়েছিল প্রত্যেককে জিজ্ঞেস করবেন কাল ওরা অন্যরকম কিছু দেখেছিল বা অনুভব করেছিল কিনা। আর অন্যান্য ভিকটিমরাও ওই অঞ্চলেরই, ওদের পরিজনদেরও জিজ্ঞেস করবেন নিখোঁজ হওয়ার আগে ভিকটিমরা তাদের অস্বাভাবিক কিছুর কথা বলেছিল কিনা। বুঝতে পেরেছি স্যার, ঠিক আছে, আমি আপনাকে যত তাড়াতাড়ি পারি রিপোর্ট দিচ্ছি। ভবানীবাবু বেরিয়ে যেতেই কনস্টেবল হরিকে ডাকল রণজয়। বলল,
ওই জঙ্গলটা ভালো মতো সার্চ করেছিলে? হ্যাঁ হ্যাঁ স্যার, ওই তো কিছু গাছপালা, আশপাশটা চোখ বুলিয়ে দেখেছি, তেমন কিছু নেই। চোখ বুলিয়ে? মানে ভালো করে তল্লাশি করনি? কিছুই তো নেই স্যার, কি করব তল্লাশি? রবিশ। ঠিক আছে, যাও। এবার নিজের ওপরই রাগ হচ্ছে রণজয়ের। নিজেরই একবার ঢুকে দেখা উচিত ছিল। রঞ্জনের কথা মোতাবেক উত্তর দিকে কিছুটা গিয়ে ও ঠান্ডা আবহাওয়া অনুভব করেছিল। তাহলে কি উত্তর দিকে কিছু আছে? জঙ্গলটা ওপর ওপর দেখতে অগভীর হলেও ভেতরটা হয়তো ভালোই গভীর। বাঘ ভাল্লুক হয়তো নেই, তবে সাপখোপ তো থাকবেই। না, একবার নিজে গিয়েই দেখতে হবে। বাড়ি ফিরে রঞ্জন স্রেফ একটা লম্বা ঘুম দিল। ঘুম ভাঙল ফোনের রিংয়ে। সত্যপ্রিয়দা। কি গো, কি ব্যাপার? কাল থেকে পাত্তা নেই। এদিকে শুনলাম কাল থেকে নাকি আরও একজন মিসিং স্বরূপগঞ্জে। হ্যাঁ সত্যদা, এতক্ষণ ওখানেই ছিলাম। ইনফ্যাক্ট যিনি নিখোঁজ হয়েছেন কাল রাতে তার বাড়িতেই ছিলাম। মানে? সব খুলে বলল রঞ্জন, এমনকি ইটের পাজাটা সম্পর্কেও। সব শুনে গম্ভীর গলায় সত্যপ্রিয় বাবু বললেন, ইন্টারেস্টিং। এই নতুন দারোগা রণজয়বাবু বেশ ভালো লোক বলেই মনে হয়। মানে তেমন কোনো অ্যালিগেশন নেই। ঠিক আছে, তুমি রেস্ট নাও, পরে কথা হচ্ছে। ফোনটা রেখে উঠে পড়ল রঞ্জন। ফ্রেশ হয়ে এক কাপ চা নিয়ে বসে ওর কাছে থাকা এই কেস সংক্রান্ত কাগজপত্র দেখছিল। সত্যপ্রিয়দার কাগজের জন্য যখনই ও ভাবছে একটা স্টোরি খাড়া করবে, তখনই আবার ঘটছে বেপাত্তা হওয়ার ঘটনা। আবারও নতুন তথ্য জোগাড়ের জন্য লেখাটা পেছোচ্ছে। কাগজগুলো নিয়ে ও একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করল। নিখোঁজ হওয়ার ঘটনাগুলো ঘটেছে 1 মাস পর পর। কি একটা মনে করে ও ক্যালেন্ডারের দিকে তাকালো। আরে এ কি, সবকটা মিসিংই ঘটেছে অমাবস্যায়, আর প্রত্যেকটাই রাতে। অমাবস্যার অন্ধকার রাতকে সাথী করে কে এই কাণ্ডগুলো ঘটাচ্ছে, আর কেনই বা? আচ্ছা, এই জিনিসটা কি পুলিশ জানে? পুলিশ অফিসারকে দেখে রঞ্জনেরও ভালো লেগেছে। মোটামুটি সমবয়সী বলেই হয়তো কাজ করার ইচ্ছেটা চোখে পড়েছে। নিছক দায়সারাভাবে প্রশ্নোত্তর করেনি। চায়ের কাপটা নামিয়ে হেঁটেই বেরিয়ে পড়ল রঞ্জন। একটা আশ্চর্য ব্যাপার কি জানেন রঞ্জনবাবু? আমিও আজ এই ব্যাপারটা লক্ষ্য করলাম। সমাপতন বা কাকতালীয় বলতে পারেন। থানাতে বসেই কথা হচ্ছিল রঞ্জন আর রণজয়ের। ভবানীদার কাছ থেকে ফোন এসেছিল কিছুক্ষণ আগে। রঞ্জন বাদে বাকি কেউ তেমন কোনো ঠান্ডা ভাব নাকি অনুভব করেনি। তবে নিরঞ্জন বাবুর ব্যাপারে আরেকটা তথ্য পাওয়া গেছে। ওর নাকি প্রায়ই সকালে মাথা ধরে থাকতো। উনি চাপা অম্বল ভেবে পাত্তা দিতেন না। আর মজার কথা হচ্ছে, ওই মাতাল পাঁচুটারও নাকি একই উপসর্গ। ভবানীদা পারেনও বটে। কোন খবর বার করতে ওকে পাঠানো হলো, আর উনি কোন খবর শোনাচ্ছেন। পাঁচুর কথা মনে পড়তেই রণজয়ের মনে পড়ল রঞ্জনের কথা। পাঁচুর মতো এই রঞ্জনই একমাত্র বলেছিল ঠান্ডা ভাবটার কথা। ঠিক এমন সময় রঞ্জনের প্রবেশ। ও আদ্যপান্ত ওর আজকের জঙ্গল অভিযানের কথা বলে। এই মাসখানেক অন্তর মিসিংয়ের তত্ত্বর উত্থাপনও দেয়। সমাপতন যে কত রকমের হয় রঞ্জনবাবু। এক্ষুনি শুনলাম মাতাল পাঁচুর যে হ্যাংওভার হতো মাঝে মাঝে। সকালে উঠলে মদ্যপান না করা নিরঞ্জনবাবুরও নাকি তাই হতো। মাথা নাকি ধরে থাকতো। মাথা ধরে থাকে, হ্যাংওভারের মতো মনে হয়। কি হলো, আপনি আশ্চর্য হচ্ছেন কেন? কি আশ্চর্য? কয়েক মাস ধরে আমারও মাঝে মাঝে সকালের দিকে এমনটা হচ্ছে। ইনফ্যাক্ট তীব্রতাটা এখন যেন বাড়ছে। আমিও কিন্তু ড্রিঙ্ক করি না রণজয়বাবু। থ মেরে রণজয় তাকালো রঞ্জনের দিকে। এমন সময় রঞ্জনের ফোন বেজে উঠল। ওপারে সত্যপ্রিয়বাবু। রঞ্জন, একবার আমার বাড়িতে আসতে পারবে? আমার 80 বছরের বুড়ো বাবা তোমাকে কিছু বলতে চায়। বলছে তোমার সামনে নাকি ঘোর বিপদ। বিপদ? আচ্ছা বেশ, আমি আসছি। বিপদ শব্দটা শুনেই কান খাড়া হলো রণজয়ের। কি হয়েছে? কার বিপদ? সত্যপ্রিয়দা ফোন করেছিলেন। ওর বাবা নাকি আমার সাথে কথা বলতে চান। আমার নাকি খুব বিপদ। কীরকম বিপদ? আর তার কথা উনি জানলেন কি করে? আপনি ওকে চেনেন? আজ পর্যন্ত দেখা হয়নি। জানি বৃদ্ধ মানুষ, অসুস্থ। সত্যপ্রিয়দা 2-1বার অসুখের ব্যাপারে বলেছিলেন, ব্যাস ওইটুকুই। যদি আপনার আপত্তি না থাকে আমি কি আপনার সাথে যেতে পারি? হাতে যেন চাঁদ পেল রঞ্জন। তবে তো ভালোই হয়। আসলে আমি একা ফেস করতে চাইছি না।
গত একদিনে এত কিছু ঘটে গেল, তবে তার আগে একবার সত্যপ্রিয়দাকে ফোন করে বলে দিই। 2 মিনিটে ফোন শেষ করে রঞ্জন বলল, চলুন রণজয় বাবু। তবে সত্যপ্রিয়দা একটা রিকোয়েস্ট করলেন, মানে উনি চাইছেন আপনি সিভিল ড্রেসে যান, মানে হঠাৎ পুলিশি পোশাকে আপনাকে দেখলে যদি ওর বাবা রিয়াক্ট করেন। বয়স তো অনেকটাই হয়েছে। ঠিক আছে, আপনি এখানে বসুন, আমি রেডি হয়ে আসছি। কিছুক্ষণ পর সত্যপ্রিয়দার বাড়িতে উপস্থিত হলো রঞ্জন আর রণজয়। সত্যি বলতে কি, প্রেস ছাড়া বাড়িতে সত্যপ্রিয়দার সাথে দেখা বা কথা হতো না রঞ্জনের। বাড়ির ব্যাপারে উনি যাকে বলে একটু কনজারভেটিভ, খুব এসোজন বসোজন নেই কারো সাথে। একবার কথায় কথায় বলেছিলেন ওর বাবা নাকি খুব রাগী ছিলেন, ওকে রীতিমতো ভয় পেতেন সত্যপ্রিয়দা। কিন্তু কি একটা ঘটনার পর বাবা পুরো 180 ডিগ্রি পাল্টে গেলেন। কেমন একটা ভয় কাজ করতো ওর মধ্যে। বাড়িও বদলেছিলেন, শহরও, এমনকি আত্মীয়দের সাথে যোগাযোগটাও কমতে কমতে তলানিতে এসে ঠেকেছিল। তবে টানটা ছিলই। তাই সত্যপ্রিয়দা একটু পরিণত বয়সে নিজের পুরনো শহরে ফিরে আসতে চাইলে আর আপত্তি করেননি সমরেন্দ্রবাবু, মানে সত্যপ্রিয়দার বাবা। তবে নিজেকে শহরের এই নতুন বাড়িটাতে আরও লুকিয়ে ফেলেন। বিপত্নিক ভদ্রলোক নাকি ছেলে ছাড়া কারোর সাথেই তেমন কথা বলেন না। একটা রান্না কাম ঘরের কাজ করার লোক রেখেছেন, সে খাবারটা ঘরে দিয়ে যায় ও ঘড়ি ধরে ধরে 1 ঘন্টা পর নিয়ে যায়। ততক্ষণে খাওয়া শেষ করে তিনি হয়তো চোখ বুজে শুয়েছেন। বাড়ির বেল টিপতে হলো না, হয়তো ওদের আসার পথ চেয়েই বসেছিলেন সত্যপ্রিয়বাবু। প্রায় বিনা শব্দে দরজা খুলে রণজয়ের দিকে তাকিয়ে বললেন, কিছু মনে করবেন না, আপনাকে এভাবে আসতে বললাম বলে। আসলে বাবা, ইটস ওকে, আসলে আমিও পুলিশি তদন্তে তো আসিনি, এসেছি কৌতূহল মেটাতে। চলুন, আসুন। ও হ্যাঁ, আমি বলেছি আপনি আর রঞ্জন 2 বন্ধু। রঞ্জন কি কি এক্সপেরিয়েন্স করেছে সব বলেছি। আরও বলেছি আপনি ওর সাথে সাথেই থাকেন। প্রথমটা ভ্রু কোচকালেও আর কিছু বলেননি, কিন্তু হঠাৎ করে ওকে এসব বলতে গেলেন কেন? রঞ্জন প্রশ্ন করল। আসলে বাবার সব থেকে ক্লোজ এই মুহূর্তে আমি। যেটুকু সময় পাই কথা বলি। এই বয়সে ছেলের থেকে এটুকু সাহচর্য উনিও উপভোগ করেন। তেমনই আজ রঞ্জনকে ফোন করার পর বাড়িতে এসে চা খেতে খেতে গল্পগুলো বলছিলাম। আমার কাছ থেকে কোনো ঘটনা শুনলে ওর মধ্যে তেমন একটা ভাবান্তর দেখি না। হয়তো মাঝে মাঝে 2-1টা কথা বলেন, ব্যাস ওইটুকুই। কিন্তু আজ লক্ষ্য করলাম বাবার মুখে কীরকম যেন ভয়ের ছাপ, যেন পুরনো কোনো ঘটনা ওর মনে পড়ে যাচ্ছে। আমার কথা শেষ হতেই উনি আমার হাত চেপে ধরে বললেন রঞ্জনকে ডাকতে। ওর নাকি সামনে বিপদ। আমিও ভাবলাম নিশ্চয়ই সিরিয়াস কিছু হবে, তাই রঞ্জনকে ফোন করলাম। কথা বলতে বলতেই ওরা 3 জন এসে উপস্থিত হলো ওপরে প্রবীণ সমরেন্দ্র বাবুর ঘরে। মোটামুটি বড় কিন্তু ছিমছাম ঘর। আসবাবপত্র বলতে খাটের পাশে একটা বড় টুল, সেখানে টুকিটাকি দরকারি জিনিস রাখা, আর একটা ওষুধের বাক্স, একটা ইজি চেয়ার, লাগোয়া বাথরুম, 1 চিলতে ব্যালকনি, দেওয়ালে একটা টিভি, একটা আলমারি, একটা আলনা। হয়তো নিত্য ব্যবহার্য কাপড় চোপড়ের জন্য আলনাটা ব্যবহৃত হয়, আর আলমারিতে কিছু ভালো জামা কাপড় বা জরুরি কাগজপত্র আছে। তবে আলমারিটা যে খুব একটা ব্যবহার হয় না তা বোঝা যাচ্ছে। চাবি লাগানোর জায়গাটায় একটু জংমতো ধরেছে বলেও মনে হলো রণজয়ের। অভ্যস্ত পুলিশি চোখে ঘরটা জরিপ করে ওর নজর গেল বৃদ্ধের দিকে। অশীতিপর বৃদ্ধের চোখে মুখে বলিরেখা স্পষ্ট, বিরল কেশ, ইজি চেয়ারে চোখ বুজে শুয়ে আছেন। সত্যপ্রিয় বাবু ঘরে ঢুকে গলা খাকারি দিয়ে বললেন, বাবা, রঞ্জন এসেছে। ধীরে ধীরে চোখ মেললেন বৃদ্ধ। এসেছ? তা কোনজন রঞ্জন? আমি মেসোমশাই। টুক করে এগিয়ে প্রণাম করল রঞ্জন। ভালো থেকো। আর তুমি? এবার প্রশ্ন রণজয়ের দিকে তাকিয়ে। আমি রঞ্জনের বন্ধু রণজয়। আসলে সত্যপ্রিয়দার ফোন যখন এলো ও আমার সাথেই ছিল, ওর অভিজ্ঞতাগুলো বলছিল। আপনি এই ব্যাপারেই ওকে ডেকেছেন শুনে এখানে আসার লোভ সামলাতে পারলাম না। এক নিঃশ্বাসে কথাগুলো বলে গেল রণজয়। রঞ্জন আর রণজয়, বাহ, 2 বন্ধুর নামে বেশ মিল তো। বসো তোমরা। তা রঞ্জন, সম্প্রতি তোমার সাথে কি কি অদ্ভুত ঘটনা ঘটে চলেছে তা একটু আমাকে বলো তো। সত্য বলেছে, কিন্তু প্রত্যক্ষদর্শীর বিবরণ আর তা শুনে অন্য একজনের দেওয়া বর্ণনার মধ্যে ফাঁক থেকে যায় অনেক সময়। রণজয়ের দৃষ্টি এক পলকের জন্য প্রসারিত হলো। রঞ্জন যা যা ঘটে চলেছে তা বলল। সব শোনার পর সমরেন্দ্রবাবু বললেন,
শোনো রঞ্জন, তোমার সামনে এখন বিপদ, যদিও এখনও বুঝতে পারছি না সে বিপদটা তোমার ওপরেই কেন বর্তাচ্ছে। এই আসলে এক পুরনো পাপীর আবার জেগে ওঠার ফল। ঘটনাটা আজ থেকে বছর 30 আগের। তোমরা তখন ছোট, সত্য, কিশোর। আমি ছিলাম এই অঞ্চলের বিজ্ঞানের শিক্ষক ও কুসংস্কার বিরোধী মঞ্চের মুখ। ওই সময় মানুষের মধ্যে বিভিন্ন কুসংস্কার দানা বাঁধত। গ্রামে তা আরও বেশি ছিল। বিভিন্ন ভণ্ড সাধু বাবা, ওঝা, ফকিরের কাছে হত্যে দিয়ে পড়ত। ধর্ম আমিও মানি, পুজো আচ্চা, দরগায় চাদর চড়ানো, গির্জার মোমবাতি জ্বালানো ইত্যাদি লোকবিশ্বাস নিয়ে আমার কিছু বলার নেই। কিন্তু কোনো রোগের প্রপার চিকিৎসা না করে ওঝার কাছে নিয়ে যাওয়া, ঝাড়ফুঁক, তন্ত্রমন্ত্রের সাহায্য নেওয়াটাতেই আমার আপত্তি ছিল। সেই সময় স্বরূপগঞ্জ ছিল আরও একটু বর্ধিষ্ণু জনপদ। আমি যে সময়টার কথা বলছি, সেই সময় ওই গ্রামের স্থানীয় ব্যাপার স্যাপারগুলো দেখাশোনা করত 6 বন্ধু: প্রবীর, ধনঞ্জয়, অমল, কৃষ্ণকান্ত, নিরঞ্জন আর 3 কড়ি। 6 জনের আর্থিক অবস্থা একই রকম না হলেও ছোট থেকেই একসাথে বড় হয়ে ওঠায় ওদের মধ্যে বন্ধন ছিল অটুট। যাই হোক, ওদের পাশে পেয়ে আমিও আমার টিমও গ্রামে প্রায় নিয়মিত শিবির করতাম। মানুষগুলোকে বোঝানোর চেষ্টা করতাম, তাতে অল্প বিস্তর কাজও হচ্ছিল। সে সময় গ্রামে হঠাৎ এক সাধু বাবার আবির্ভাব ঘটে। তন্ত্রমন্ত্রের নানা বিদ্যে জাহির করে উনি গ্রামবাসীদের মনে ভক্তি শ্রদ্ধা জাগিয়ে তুলতে লাগলেন। তবে এটা ঠিক, উনি কোনো রকম ওষুধপাতি দিতেন না। আমরাও ভেবেছিলাম ইনি কোনো সাধু বাবা হবেন, আধ্যাত্মিক জ্ঞান বিতরণ করবেন। এতখানি বলে থামলেন সমরেন্দ্রবাবু। হাত বাড়িয়ে জল চাইলেন। সত্যপ্রিয় বাবু জল এগিয়ে দিতে উনি এক ঢোকে বেশ খানিকটা জল খেলেন। রঞ্জন আর রণজয়ের মুখ তখনও গম্ভীর। ওরা বুঝতে পারছে না এই গল্পের মাথা মুন্ডু। মুশকিল হলো, হঠাৎ গ্রামে একটা বাচ্চা ছেলে উধাও হলো। অনেক খোঁজাখুঁজি করা হলো, পাওয়া গেল না। বাচ্চার পরিবারের লোকজন পুলিশে খবর দেওয়ার পাশাপাশি সাধু বাবার কাছেও হত্যে দিল। সাধু বাবা কিছুই বললেন না, না কোনো প্রবোধ দিলেন, না কোনো দিশা। মৌনীব্রত অবলম্বন করে ধ্যানে বসলেন। ঘটনাটা থিতিয়ে আসছিল। হঠাৎ মাসখানেক পর আবার একটা বাচ্চা উধাও। ব্যাপারটা ততক্ষণে আমাদের সকলের কানেই পৌঁছেছে। গ্রামের ভালো মন্দের দেখভালের দায়িত্ব যে 6 বন্ধুর হাতে ছিল, তারাও খোঁজ খবর লাগিয়ে দিল। সাধু বাবা কিন্তু আবারও নিরুত্তর। ওর এই হঠাৎ নীরবতা হতাশ গ্রামবাসীদের আরও হতাশ করে তুলল। সেই দিন রাতে ধনঞ্জয় একটা অদ্ভুত দৃশ্য দেখল। সদর থেকে কাজ সেরে ফিরছিল ও। রাত হয়ে গেলেও চেনা পথে টর্চ হাতে ফিরতে অসুবিধে হচ্ছিল না। হঠাৎ দেখল একটা রক্তাম্বর পরিহিত দেহ এগিয়ে যাচ্ছে নদীর দিকে। কাঁধে একটা ছোট বস্তা। কি একটা মনে করে ধনঞ্জয় পিছু নিল, কিন্তু সেই ব্যক্তি লম্বা পা ফেলে এগিয়ে চলেছে। অন্ধকার তো দূরস্থ, পথের কাটা ঝোপও যেন ওর কাছে কোনো বাধা নয়। ধনঞ্জয় যথাসম্ভব দ্রুত চলতে লাগলো। হঠাৎ কিসে একটা ঠক্কর খেয়ে ধনঞ্জয় মুখ থুবড়ে পড়ল। গা ঝেড়ে উঠতে আর দেখতে পেল না ওই ব্যক্তিটিকে। ফিরে এলো বাড়িতে। পরদিন বন্ধুদের জানালো সব কথা। জানলাম আমিও। রক্তাম্বরকে পরে গ্রামে খোঁজ নিতে বললাম। ওরা জানালো তেমন তো কাউকে দেখে না গ্রামে। আর সাধু বাবা? নিরঞ্জন বলল, আমরা যে ওর কথা ভাবিনি তা নয়, কিন্তু ওকে তো কৌপিন ছাড়া কিছু পড়তে দেখিনি। ঠিক আছে, খোঁজ খবর করো, আমিও খুঁজছি। ওই নদীর দিকেই তুই অঞ্চলের শ্মশান? হ্যাঁ, সংক্ষিপ্ত উত্তর 3 কড়ির। ইতিমধ্যে জানি এসেছেন সত্যপ্রিয়বাবু। চুপচাপ তাতে চুমুক দিতে শুরু করলো রঞ্জন আর রণজয়। তাদের আধুনিক মন এই গল্পের শেষটুকু বুঝতে পারছে। শুধু বুঝতে পারছে না, তার সাথে আজকের দিনের সম্পর্ক। ওদের মুখের দিকে তাকিয়ে সমরেন্দ্রবাবু বললেন, তোমরা বুদ্ধিমান ছেলে, হয়তো ধরতে পেরেছ কি বলতে চলেছি। ছেলে উধাওয়ের ঘটনায় আমরা 7 জন মিলে বসে একটা প্ল্যান করেছিলাম। সেই মতো পরের অমাবস্যার আগের রাত থেকে আমরা সাধু বাবার ডেরার কাছে ওত পেতে বসে রইলাম। আপাতত গ্রামের লোকদেরও কিছু জানালাম না, শুধু জানলো পুলিশ। অমাবস্যার রাতে সাধু বাবাকে দেখলাম তার আস্তানা ছেড়ে বেরোতে, হাতে একটা ছোট মশাল। কিন্তু সাধু বাবার সেই পরিচিত সাজ আর নেই। পরনে রক্তাম্বর, রুদ্রাক্ষের মালাটা যেন কোনো মোটা চেনের মতো লাগছে। কপালে রক্ত টিকা, চোখ দুটো লাল টকটকে। আস্তানা থেকে বেরিয়ে মশালটা দিয়ে জ্বালালেন একটা ছোট্ট বেদিতে করা যজ্ঞ স্তূপ।
তারপর বসলেন ধ্যানে। কিছুক্ষণের মধ্যে একটা মন্ত্রধ্বনি যেন আবিষ্ট করতে লাগলো আমাদের। একজনের মন্ত্রোচ্চারণ, আওয়াজও ধীরে, কিন্তু মনে হচ্ছিল সাধু সমাগম বসেছে। আমি ছিলাম যজ্ঞ বেদি থেকে অল্প দূরে একটা গাছের পেছনে। চোখ দুটো আমার টেনে আসছে, রাজ্যের ঘুম যেন জড়ো হয়ে আসছে দু চোখে। চারিদিকে একটা ঠান্ডা হাওয়া যেন শিরশিরানি ধরিয়ে দিচ্ছে, অথচ বাকি সব কিছু ঘুমোট। হঠাৎ সে আধ বোঝা চোখে দেখলাম একটা বাচ্চা ছেলে যেন ঘুমিয়ে ঘুমিয়ে হাঁটতে বেরিয়েছে বাগানে, এমনভাবে হেঁটে আসছে। এত রাতে একটা বাচ্চা কেন এখানে? দরজাই বা খোলা পেল কি করে? আর ঘুমের মধ্যে হাঁটার যদি অভ্যেস থাকে, তাহলেও ঠিক এই দিকেই আসছে কেন? হঠাৎ কি একটা সম্ভাবনা মাথায় খেলে গেল। তবে কি বাচ্চাটাকে কোনোভাবে হিপনোটাইজ করা হয়েছে? কিন্তু তা হলেও এ তো সাংঘাতিক পাওয়ারফুল হিপনোটিজম। ছেলেটা ততক্ষণে চলে এসেছে বেদির সামনে। সাধু বাবা কি একটা মাখিয়ে দিলেন ওর কপালে। ও হাঁটু মুড়ে প্রণাম করার ভঙ্গিতে মাথা ঝোঁকালো বেদির সামনে। সাধু বাবা ততক্ষণে বের করেছেন যজ্ঞ বেদির পাশে রাখা একটা তরোয়াল। হয়তো কিছু দিয়ে ঢেকে রেখেছিলেন বলেই এতক্ষণ দেখতে পাইনি। উনি উদ্ধত হস্তে তুলে ধরলেন তরোয়ালটা। আমার মধ্যে কিসের শক্তি ঢুকলো বলতে পারবো না। কোনো ক্রমে চোখ দুটো যথাসম্ভব খুলে হেই হেই বলে দৌড়ে গেলাম সাধুর দিকে। হঠাৎ বাধা পেয়ে থেমে গেল মন্ত্রোচ্চারণ। সাধু বাবা সে তীব্র রক্তচক্ষু নিবদ্ধ করলেন আমার দিকে। ওরে পাপিষ্ঠ, তুই আমার সাধনায় বিঘ্ন ঘটাস। আজ এই বলি দিতে পারলে আমি এক বিশেষ ক্ষমতার অধিকারী হতাম, আর তুই কি না? এর শাস্তি তোকে পেতেই হবে। তরোয়াল হাতে নিয়েই আমার দিকে দৌড়ে এলো সাধু বাবা। অতর্কিত এই আক্রমণে আমি যেন চলার শক্তি হারিয়েছিলাম। এমন সময় চারদিক থেকে হই হই করে লাফিয়ে পড়ল চার মূর্তি: ধনঞ্জয়, অমল, কৃষ্ণকান্ত আর নিরঞ্জন। আরও যে কেউ থাকতে পারে, তা হয়তো আজ করেনি সাধু বাবা, তাই ওদের সাথে লড়তে পারলেন না। পড়ে গেল হাতের তরোয়ালখানা। এদিকে প্রবীর আর তিনকড়ি ততক্ষণে পৌঁছে গেছে অজ্ঞান হয়ে পড়ে থাকা বাচ্চাটার কাছে। পুলিশও এসে পৌঁছেছে ঘটনাস্থলে। সাধু বাবাকে যখন হাত করা পরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, তখন ওর ওই রক্তচক্ষুর বিভীষিকাময় দৃষ্টি আমার অন্তরাত্মাকে কাঁপিয়ে তুলল। আমাদের 7 জনের দিকে তাকিয়েই মুখ ঘুরিয়ে চলে গেল সাধু বাবা। সম্বিত ফিরে পেয়ে আমরা ঠিক করলাম ঘটনাটা অন্যদের থেকে গোপনে রাখব। বিপদ যখন টলে গেছে, তখন এসব কথা লোককে জানালে ওদের রোষ পড়বে সাধুর ওপর। হয়তো মানুষ অ্যাটাক করতে পারে থানাতেও। ল অ্যান্ড অর্ডার তাতে ডিস্টার্ব তো হবেই, তার থেকেও বড় কথা সাধু বাবার ওপর এই প্রথম আঘাতেই ওর যে রূপ আমরা দেখলাম, তার প্রকোপ হয়তো পড়বে ওইসব নিরীহ মানুষদের ওপরও। সেটা আমরা চাইনি। বাচ্চাটা নিশির ডাকে বাড়ি থেকে বেরিয়ে এসছিল। তিনকড়ি ওকে দেখে ফেলে, ওকে ধরে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। এমন একটা ভুয়ো কাহিনীও তৈরি হলো। আমার কুসংস্কার বিরোধী মন নিশিতে পাওয়াকে বিশ্বাস না করলেও এখন এই পরিস্থিতিতে এই কাহিনীটাই সবথেকে বিশ্বাসযোগ্য বলে মেনে নিলাম। ঘরের মধ্যে পিন পড়লেও যেন শব্দ হবে। ফ্যান ঘুরছে ঠিকই, কিন্তু হাওয়া যেন কারোর গায়েই লাগছে না। বৃদ্ধ দরদর করে ঘামছেন। হয়তো এতটা কথা বলার ধকল, হয়তো এতদিন গোপন রাখা আগ্নেয়গিরির লাভা স্রোতের এভাবে উদ্গীরণে ঘরমাক্ত হয়েছে তার শরীর। সত্যপ্রিয় বাবু বললেন, তারপর থেকে তোমার চোখে তবে ওই ভয়ের ছায়া দেখা যেত? তুমি কি সেই ভয় থেকে দূরে থাকতেই এখান থেকে চলে গেছিলে দূরে? হ্যাঁ বাবা, তবে ভয় থেকে দূরে থাকতে নয়, তোকে দূরে রাখতে। তোকে যে আমি বড্ড ভালোবাসি বাবা। সত্যপ্রিয় বাবুর চোখ বেয়ে তখন জল গড়িয়ে পড়ছে। তবে আবার এখানে ফিরলে কেন? তুই বললি বলে। তোর জীবন জীবিকা তুই নিজের হাতে গড়েছিস। তার সমৃদ্ধির জন্য তুই এই শহরে এসে থাকা শুরু করেছিলিস। আমিও তাতে বাধা দিতে চাইনি। তাছাড়া এতগুলো বছর কেটে গেছে, ভেবেছিলাম সব চুকে বুকে গেছে। রণজয় ধীরে ধীরে মুখ খুলল। লোপাট যাওয়া মানুষগুলো তার মানে সেদিনকার সেই 7 জনের মধ্যে 4 জন: ধনঞ্জয় সাঁতরা, অমল মালাকার, কৃষ্ণকান্ত নন্দী আর নিরঞ্জন ভঞ্জ। কিন্তু বাকি 2 বন্ধু এখন কোথায়? রঞ্জন কি একটা মনে করে ফোনটা বের করলো। হ্যালো কাকু, বলছি আমাদের আদিবাড়ি কোথায় ছিল? মানে আমরা কি শহরেরই মানুষ? কি বললে? ও আচ্ছা, ঠিক আছে। ফোনটা কেটে দিল রঞ্জন। আমাদের আদিবাড়ি স্বরূপগঞ্জে ছিল। আমার বাবার নাম প্রবীর রায়। রণজয়ও ফোন বের করে ভবানীবাবুকে ধরল। ভবানীদা, ওই পাঁচুর বাবার নাম কি বলতে পারবেন? 1 মিনিটের মধ্যে ফোন কেটে রণজয় বলল, পাঁচু তিনকড়ি হালদারের ছেলে। ঘর থেকে ত্রস্ত পদে বেরোতে বেরোতে হঠাৎ ঘুরে দাঁড়িয়ে রঞ্জন বলল, মেসোমশাই, সেদিন তো আপনাকে নিয়ে মোট 7 জন ছিল, 4 জন উধাও। বাকি 2 জন যারা মারা গেছেন তাদের উত্তরাধিকারী আমি আর পাঁচু। আর মৃদু হেসে বৃদ্ধ সমরেন্দ্রবাবু বললেন,
তোমার মতো আমারও মাঝে মাঝে অসম্ভব মাথা ব্যথা হয় রঞ্জন। আজকের পর্ব এই পর্যন্তই থাক। পরবর্তী পর্ব আজ সন্ধ্যে 7:30টায় আপলোড করব, আর এর অন্তিম পর্ব কাল দুপুর 2টোতে আপলোড করে দেব। গল্পটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।